অগর দেববর্মা তারাই ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ পরিচালনার কাজ শুরু করে। কেন ষষ্ঠ তফসিল? ষষ্ঠ তফসিল এ কারণে কোন একটা রাজ্যের সরকার বামফ্রন্ট যখন থাকবে না, তাদের যদি অপছন্দ হয় তারা সিদ্ধান্ত নিয়ে এই জেলা পরিষদ বাতিল করতে পারে। এটা যাতে করতে না পারে তার জন্য ষষ্ঠ তফসিলের মধ্যে যদি জেলা পরিষদ থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করবেন রাজ্যপাল। রাজ্যপাল হচ্ছেন রাষ্ট্রপতির প্রতিনিধি, তিনি সিদ্ধান্ত নেবেন। কাজে রাজ্য সরকার তার ইচ্ছা অনিচ্ছার উপর এই জেলা পরিষদ গড়া ভাঙা নির্ভর করবে না। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে সচেতন থেকেই বামফ্রন্ট সরকারে থাকা সত্ত্বেও ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ গঠনের কাজে সাফল্য অর্জন করে। এই যে ইতিহাস, এখন যারা বিজেপি করেন, তীব্রমথা করেন, তাদের বড় অংশ জানে না। তারা বিকৃত ভাবে বরং বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন বামফ্রন্ট সরকারের নাকি জেলা পরিষদ গঠনের পক্ষে কোনো ভূমিকা ছিল না, কোনো আন্দোলন ছিল না, তারা নাকি এটার বিরোধিতা করেছে। এর জবাবে এই ইতিহাস ভিত্তিক এই যে সুনির্দিষ্ট তথ্যগুলো আমার মনে হয়েছে আপনাদের সামনে উপস্থিত করা দরকার। বিজেপি এবং তীব্রমথার যারা নতুন ছেলেরা মেয়েরা, আমি তাদেরকে দায়ী করি না, তাদের নেতৃত্ব এই বিকৃত বক্তব্য তাদের মুখে দিয়ে তাদেরকে দিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে। তাদেরও চোখ কান খুলবার জন্য, বুঝবার জন্য এবং সত্যের সম্মুখীন হওয়ার জন্য এই কথাগুলো বলা দরকার। তাই একটু সময় নিয়ে এই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম। বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট পরিচালিত এডিসি, আমার আগে আপনারা শুনছিলেন আমাদের এই মহকুমার সম্পাদক এবং এই মহকুমার অন্যতম রাজনৈতিক নেতৃত্ব কমরেড দলিত, তারা বলবার চেষ্টা করেছেন গন্ডা ছড়ার অভিজ্ঞতা কি। আমার নিজের তো গন্ডা ছড়ার অভিজ্ঞতা আছে। আমি যখন ছাত্র আন্দোলনের কর্মী, সেখান থেকে আস্তে আস্তে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হই, ভানু ঘোষের সাথে এই গন্ডাছড়া মহকুমায় আমি এসেছি পার্টির কাজে। বাজবান রিয়াংয়ের সাথে গন্ডাছড়ায় মহকুমায় আমি এসেছি পার্টির সাংগঠনিক কাজের জন্য। বাজার, হাট, স্কুল, কলেজ, হাসপাতাল কিছুই তো ছিল না। একটা গলি রাস্তা, একটা গাড়ি আগরতলা থেকে আসলে এদিক থেকে আরেকটা গাড়ি যেতে পারতো না। একটা গাড়িকে থেমে দাঁড়াতে হতো, আরেকটা গাড়ি গেলে পর তারপরে যে গাড়িটা থেমে দাঁড়ালো তারা তারপরে কোনোমতে আসতেন। আপনারা শুনছিলেন অমরপুর থেকে গন্ডাছড়া, আগরতলা থেকে আমবাসা হয়ে গন্ডাছড়া, এই রাস্তা বামফ্রন্ট সরকারের সময়। এবং আপনাদের গন্ডাছড়া মহকুমায় এখন একটা পঞ্চায়েতে 4টা, 5টা, 6টা, 7টা নতুন নতুন রাস্তা বামফ্রন্ট সরকারের সময় তৈরি হচ্ছে। রাস্তা ঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, কলেজ থেকে আরম্ভ করে আলাদা মহকুমা, এই সমস্ত কিছু করার ক্ষেত্রে হাত ধরাধরি করে বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট পরিচালিত এডিসি ভূমিকা নিয়েছে। গোটা গন্ডাছড়া মহকুমার চেহারার মধ্যে গুণগত মৌলিক পরিবর্তন সাধন করেছে। কিন্তু তারপরেও আমি বুকে হাত দিয়ে বলবো এটাই যথেষ্ট না, আরো প্রচুর কাজ গন্ডাছড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। কিন্তু বামফ্রন্টকে তারা হটালো প্রলোভনের ফাঁদে ফেলে এবং কংগ্রেস দলের সমর্থনে, যেহেতু কংগ্রেস বামফ্রন্টের মোকাবেলা করতে পারছিল না, তাকে সরকার থেকে হটাবার জন্য বিজেপি তাদেরকে এই সরকার আসতে সাহায্য করলো। আপনারা জানেন, আমি উল্লেখ করলাম, এরা সরকার আসার পর জিজ্ঞেস করুন তো এই 8 বছরে এই ত্রিপুরার মধ্যে যে অন্তর্ভুক্ত এই গন্ডাছড়া মহকুমা, তার উন্নয়নে বিজেপি সরকার কোন কাজটা নতুন ভাবে হাতে নিয়েছে? একটা নতুন কাজ হাতে নেয়নি। যে কাজ বামফ্রন্ট সরকার করে গেছে এডিসি কে সাথে নিয়ে, সেই কাজ তারপর
যে কাজ হাত লাগিয়েছিল অসম্পূর্ণ, সেগুলো এখনো সম্পূর্ণ করতে পারছে না। আমি গত রাতে ডাকবাংলায় ছিলাম। সকালবেলা যখন ডাকবাংলা থেকে বেরিয়ে আপনাদের এখানে আসছিলাম, ললিত ত্রিপুরা আমাকে বলছিলেন, আপনি যে ঘুরে এসে এই ডাকবাংলাটাকে বড় করার জন্য নতুন এলাকা চিহ্নিত করে ডাকবাংলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং টেন্ডার আমরা ডেকেছিলাম। 8 বছর হলো সেই ডাকবাংলা এখনো নতুন করে চালু করতে পারেনি। এই হচ্ছে বিজেপি সরকারের কাজের কৃতিত্ব। এবং যেখানে কাজ সেখানেই দুর্নীতি, লুণ্ঠন। কাজেই বিজেপি সরকারে আসার পর কি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে? কাজ নাই, রোজগার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং কাজের সন্ধানে উপজাতি অনুপজাতি উভয় অংশের ছেলেরা মেয়েরা ত্রিপুরার বাইরে, দেশের বাইরে তারা যেতে বাধ্য হচ্ছে। ওখানে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে, অনেকের মৃতদেহ